হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। 88 পেজ পর্যন্ত আমরা গত ক্লাসে সম্পন্ন করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা দেখো, এখন আমরা যে কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি। ইলেকট্রনের বিন্যাস আরো সহজবোধ্য করার জন্য প্রতিটি অরবিটালের প্রতীকের উপর সেই অরবিটালের কয়টি ইলেকট্রন রয়েছে সেটি লিখে রাখা হয়। এই যে দেখো, এখানে লিখে রাখা হয়েছে। উপরোক্ত নিয়ম অনুসারে নিম্নে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। এখানে দেখো, তোমাদের 5টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। আমি তোমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত এই 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখো এই সবগুলো চলে আসবে। এখানে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আর কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যাও তত। সাধারণত কোনো মৌলের মধ্যে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের যদি পারমাণবিক সংখ্যা 1 হয়, তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। সবগুলো মৌলের ক্ষেত্রেই সেম। এখানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তার মানে লিথিয়ামে 3টি ইলেকট্রন রয়েছে, আর লিথিয়ামের প্রোটন সংখ্যাও 3। এই সবগুলো মৌলের ক্ষেত্রেই সেম। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের মধ্যে যেহেতু একটি ইলেকট্রন রয়েছে, এই আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আমরা এভাবে প্রথম শক্তি স্তরের s অরবিটালকে এভাবে 1s হিসেবে লিখতে হবে। তোমরা তা পূর্বের ক্লাসগুলোতেই দেখতে পেলে। তাহলে হাইড্রোজেনের যেহেতু একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন 1s এ প্রবেশ করবে। 1s এ যদিও দুটি ইলেকট্রন থাকতে পারে, যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রনই আছে মাত্র একটি, তার জন্য 1s এ মাত্র একটি ইলেকট্রন প্রবেশ করবে। তারপর হিলিয়ামের ক্ষেত্রে দেখো, হিলিয়ামে দুটি ইলেকট্রন রয়েছে, দুটি ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করবে। লিথিয়ামের ক্ষেত্রে দেখো, লিথিয়ামের 3টি ইলেকট্রন রয়েছে, 3টি ইলেকট্রনের প্রথম দুটি ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করবে, আর যে একটি ইলেকট্রন বাকি থাকবে তা 2s অরবিটালে প্রবেশ করবে। 2s অরবিটালে মাত্র একটি ইলেকট্রনই প্রবেশ করবে। তারপর দেখো, বেরিলিয়ামের ক্ষেত্রে প্রথম দুটি ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করবে, আর বাকি দুটি ইলেকট্রন 2s অরবিটালে প্রবেশ করবে। বোরনের ক্ষেত্রে দেখো, বোরনের 5টি ইলেকট্রন রয়েছে, 5টি ইলেকট্রনের প্রথম দুটি ইলেকট্রন 1s 2 তে প্রবেশ করবে। তারপরে আরো দুটি ইলেকট্রন 2s অরবিটালে প্রবেশ করবে। বাকি যে একটি ইলেকট্রন থাকবে সেটি 2p অরবিটালে প্রবেশ করবে। কার্বনের ক্ষেত্রে প্রথম দুটি ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করবে, তারপরে দুটি ইলেকট্রন প্রবেশ করবে 2s অরবিটালে, তারপরে দুটি ইলেকট্রন প্রবেশ করবে 2p অরবিটালে। আমরা এগুলা ইলেকট্রন বিন্যাস করার সময় এভাবে লিখতে হবে। 1s লিখে এখানে 2, তারপর 2s লিখে এখানে 2, 2p লিখে এখানে 2। তারপর দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে দুটি ইলেকট্রন 1s অরবিটালে, তারপর দুটি ইলেকট্রন 2s অরবিটালে, তারপর বাকি 3টি ইলেকট্রন 2p অরবিটালে প্রবেশ করবে। 2p অরবিটালে আমরা জানি 6টি ইলেকট্রন থাকতে পারে। তো এখানে যেহেতু নাইট্রোজেনের আর বাকি আছে 3টি ইলেকট্রন, এজন্য 3টি ইলেকট্রন 2p অরবিটালে প্রবেশ করবে। অক্সিজেনের ক্ষেত্রে 1s এ 2টি, 2s এ 2টি, 2p তে 4টি ইলেকট্রন প্রবেশ করবে। ফ্লোরিনের ক্ষেত্রে 1s অরবিটালে 2টি, 2s অরবিটালে 2টি, 2p অরবিটালে 5টি ইলেকট্রন প্রবেশ করবে। নিয়নের ক্ষেত্রে দেখো, নিয়নের 10টি ইলেকট্রন রয়েছে, তার মধ্যে প্রথম দুটি ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করবে, তারপরে 2s অরবিটালে প্রবেশ করবে 2টি, আর বাকি যে 6টি ইলেকট্রন আছে এগুলা 2p অরবিটালে প্রবেশ করবে। সোডিয়ামের ক্ষেত্রে দেখো, প্রথম দুটি অরবিটাল 1s এ প্রবেশ করবে, তারপর দুটি ইলেকট্রন 2s অরবিটালে প্রবেশ করবে, তারপর 6টি ইলেকট্রন 2p অরবিটালে প্রবেশ করবে। তো এখন 2p অরবিটাল কিন্তু সম্পন্ন হয়ে গেছে। যদিও এখানে সোডিয়ামের আরো একটি ইলেকট্রন বাকি, কিন্তু এখানে কিন্তু তোমরা চাইলেও 2p7 দিতে পারবা না, কেননা p অরবিটালে আমরা জানি মানে p উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। তো তারপর বাকি যে একটি ইলেকট্রন থাকে তা 3s অরবিটালে প্রবেশ করবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, ফার্স্টে 1s অরবিটাল পূর্ণ হবে, আর 1s অরবিটাল পূর্ণ হতে দুটি ইলেকট্রন লাগে, সুতরাং দুটি ইলেকট্রন দিয়ে 1s অরবিটাল পূর্ণ হবে। তারপর 2s অরবিটাল পূর্ণ হবে দুটি ইলেকট্রন দিয়ে, তারপর 2p অরবিটাল পূর্ণ হবে 6টি ইলেকট্রন দিয়ে, তারপর 3s অরবিটাল পূর্ণ হবে।
অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। প্রথমে 1s অরবিটাল পূর্ণ হবে, তারপর 2s অরবিটাল পূর্ণ হবে, তারপর 2p অরবিটাল পূর্ণ হবে, তারপর 3s অরবিটাল পূর্ণ হবে, তারপর 3p তে একটি ইলেকট্রন প্রবেশ করবে, যেহেতু ইলেকট্রন সংখ্যা আর নাই। আর সিলিকনের ক্ষেত্রে দেখো, ফার্স্টে দুটি ইলেকট্রন 1s অরবিটালে, তারপর দুটি ইলেকট্রন 2s অরবিটালে, তারপর 6টি ইলেকট্রন 2p অরবিটালে, তারপর দুটি ইলেকট্রন 3s অরবিটালে, আর বাকি দুটি ইলেকট্রন 3p অরবিটালে প্রবেশ করবে। ফসফরাসের ক্ষেত্রে প্রথম দুটি ইলেকট্রন 1s অরবিটালে, তারপর দুটি ইলেকট্রন 2s অরবিটালে, তারপর 6টি ইলেকট্রন 2p অরবিটালে, তারপর দুটি ইলেকট্রন 3s অরবিটালে, তারপর 3টি ইলেকট্রন 3p অরবিটালে প্রবেশ করবে। সালফারের ক্ষেত্রে প্রথম দুটি ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করবে, তারপর 2s অরবিটাল পূর্ণ করবে, তারপর 2p অরবিটাল পূর্ণ হবে, তারপর 3s অরবিটাল পূর্ণ হবে, তারপর বাকি যে 4টি ইলেকট্রন থাকে তা 3p অরবিটালে প্রবেশ করবে। ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। প্রথম 1s অরবিটাল পূর্ণ হবে, তারপর 2s অরবিটাল পূর্ণ হবে, তারপর 2p অরবিটাল পূর্ণ হবে, তারপর 3s অরবিটাল পূর্ণ হবে, তারপর বাকি যে 5টি ইলেকট্রন থাকে তা 3p অরবিটালে প্রবেশ করবে। আর্গনের ক্ষেত্রে দেখো, প্রথমে 1s অরবিটাল পূর্ণ হবে, তারপর 2s অরবিটাল পূর্ণ হবে, তারপর 2p অরবিটাল পূর্ণ হবে, তারপর 3s অরবিটাল পূর্ণ হবে, তারপর বাকি যে 6টি ইলেকট্রন তা 3p অরবিটালে প্রবেশ করবে, এবং কি দেখো 3p অরবিটালটি এখানে সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। তারপর পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের ইলেকট্রন রয়েছে 19টি। এখানে প্রথমে 1s অরবিটালে প্রবেশ করবে, তারপর 2s অরবিটালে প্রবেশ করবে, তারপর 2p অরবিটালে প্রবেশ করবে, তারপর 3s অরবিটাল প্রবেশ করবে, এবং প্রত্যেকটি অরবিটাল পূর্ণ হবে, তারপর 3p অরবিটালে প্রবেশ করবে। তারপর দেখো, আমরা জানি তৃতীয় শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর রয়েছে, মানে 3টি অরবিটাল রয়েছে, 3s 3p 3d। কিন্তু আমরা আফবাউ নীতি অনুযায়ী এই যে এই শক্তিক্রম অনুযায়ী কিন্তু আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করবে। প্রথমে কোনটাতে যাবে এই শক্তিক্রম অনুযায়ী আমরা দেখি। এখানে দেখো 3p এর পরে কিন্তু 4s, 3d কিন্তু তারপর, এই জন্য আমরা এখানে 4s লিখলাম। 4s এ ইলেকট্রন প্রবেশ করবে, 4s লিখলাম, এবং 4s এর একটি ইলেকট্রন যেহেতু থাকে এই জন্য 4s এ একটি ইলেকট্রন। আমরা লেখার সময় এখানে 3dও কিন্তু এই যে দেখো, এখানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা 3p এর পরে 3d লিখেছি। এখন আমাদের প্রত্যেকটি শক্তি স্তরকে পাশাপাশি, শক্তি স্তরের সবগুলো উপশক্তি স্তরকে পাশাপাশি লিখে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। যদিও প্রবেশ যদি আগে পরে করে, যে তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করার আগে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে, তাও কোনো সমস্যা নাই। আমাদের লেখার সময় প্রত্যেকটা শক্তি স্তরের সবগুলো অরবিটালকে পাশাপাশি সিরিয়ালে লিখতে হবে। এখানে আমরা 3d লিখিনি, কারণ 3d অরবিটালটি ফাঁকা, কারণ এখানে দেখো 4s অরবিটালই পূর্ণ হয় নাই, 4s অরবিটালই আর একটি ইলেকট্রনের ঘাটতি আছে। এজন্য যেহেতু 3d অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করতে পারবে না, 3d অরবিটাল শূন্য, 3d শূন্য হবে, এজন্য আমরা এখানে 3d লিখিনি, অন্যথায় এখানে আমাদের 3d লিখতে হতো। তারপর দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, 3s, 3p, তারপর 4s, এখানে 4s অরবিটালটি সম্পূর্ণ হয়েছে। তারপর দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 3p তে ইলেকট্রন প্রবেশ করার পর এখানে 4s ইলেকট্রন প্রবেশ করছে। 4s এ দুটি ইলেকট্রন সম্পূর্ণ হওয়ার পর তার পরবর্তী ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করছে। কিন্তু আমরা জানি ইলেকট্রন বিন্যাসের কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা শক্তি স্তরের সবগুলো অরবিটালকে পাশাপাশি লিখতে হয়। এজন্য আমরা সবগুলো অরবিটালকে পাশাপাশি লিখলাম, কেননা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করার পরে আবার তৃতীয় শক্তি স্তরে কিন্তু ফিরে আসছে, এই জন্য 3d অরবিটালটা এখানে লিখলাম, আর এগুলা সিরিয়াল ওয়াইজ লিখতে হয়। দেখো এখানে কিন্তু আমি শক্তিক্রমটা দিয়ে রাখছি। তারপর দেখো টাইটেনিয়ামের ক্ষেত্রে, টাইটেনিয়ামের ইলেকট্রন 22টি। প্রথমে 1s, 1s এ দুটি, 2s এ দুটি, 2p তে 6টি, 3s এ দুটি, 3p তে 6টি, তারপর 4s এ দুইটি, তারপর 3d তে দুটি ইলেকট্রন প্রবেশ করবে। তারপর দেখো এটার ক্ষেত্রে প্রথমে 1s, 2s, 2p, 3s, 3p, তারপর 4s, তারপর 3d তে 3টি ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা, এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। তারপর দেখো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে
প্রথমে 1s অরবিটালে 2টি, 2s অরবিটালে 2টি, 2p অরবিটালে 6টি, 3s অরবিটালে 2টি, 3p অরবিটালে 6টি, তারপর 4s অরবিটালে 2টি আর 3d অরবিটালে 5টি ইলেকট্রন প্রবেশ করছে। আয়রনের ক্ষেত্রে দেখো 1s অরবিটালে 2টি, 2s অরবিটালে 2টি, 2p অরবিটালে 6টি এভাবে প্রবেশ করছে। এভাবে তোমরা এগুলো দেখে নাও। এই কপার ইলেকট্রন বিন্যাসটি আমি পরবর্তীতে দেখাচ্ছি। তারপর জিঙ্কের ক্ষেত্রে দেখো জিঙ্কের ইলেকট্রন রয়েছে 30টি। তার মধ্যে প্রথমে 1s অরবিটাল পূর্ণ হয়েছে, তারপর 2s অরবিটাল পূর্ণ হলো, তারপর 2p অরবিটাল পূর্ণ হলো, তারপর 3s অরবিটাল পূর্ণ হলো, তারপর 3p অরবিটালও সম্পূর্ণভাবে পূর্ণ হলো, তারপর ইলেকট্রন 4s এ প্রবেশ করে, 4s অরবিটালটি পূর্ণ হলো, তারপর ইলেকট্রন 3d তে প্রবেশ করছে। 3d তে দেখো এখানে 3d অরবিটালটিও সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। আচ্ছা, তারপর দেখো আমরা ইতিপূর্বে দেখেছিলাম পটাশিয়াম ও ক্যালসিয়াম তাদের তৃতীয় স্তর অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে। এখন তোমরা নিশ্চয়ই তার কারণটি বুঝতে পারছো। তৃতীয় স্তর পূর্ণ করতে হলে ইলেকট্রনগুলোকে 3d অরবিটালে প্রবেশ করতে হবে, কিন্তু 3d অরবিটালের শক্তি 4s অরবিটালের শক্তি থেকে বেশি। তাই ইলেকট্রনগুলো 3d অরবিটাল অপূর্ণ রেখে চতুর্থ শক্তিস্তরের 4s অরবিটালে প্রবেশ করেছি। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 19তম ও 20তম ইলেকট্রন 4s অরবিটাল পূর্ণ করার পরে 3d অরবিটালে তার 21তম ইলেকট্রনটি নিয়ে ফিরে এসেছে। স্ক্যান্ডিয়ামের মতোই আরেকটি উদাহরণ হচ্ছে আয়রন। সেটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস আমি তোমাদেরকে দেখিয়েছি। যদি একটি প্রধান শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরের শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস শুরু হয় এবং পরবর্তীকালে আবারও আগের শক্তিস্তরে ফিরে আসে, তাই বোঝার সুবিধার জন্য প্রধান শক্তিস্তরের উপশক্তিস্তর বা অরবিটালগুলোকে পাশাপাশি লেখা হয়। একটু আগে তোমাদের আমি যা বললাম। তাই স্ক্যান্ডিয়াম এবং আয়রনের ইলেকট্রন বিন্যাসে সবকটি তৃতীয় উপশক্তিস্তর পাশাপাশি লিখে চতুর্থ তারপর চতুর্থ উপস্তরটা লেখা হয়। দেখো আয়রনের ক্ষেত্রে এখানে ফার্স্টে 3p তে ইলেকট্রন প্রবেশ করার পরে ইলেকট্রন 4s এ প্রবেশ করছে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করছে। তো তোমরা ইলেকট্রন বিন্যাস লেখার সময় এভাবে লিখবা। দেখো এখানে 3p এর পরে 3d লেখা হয়েছে, তারপর 4s। তারপরে টপিকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। আমি তোমাদেরকে এই যে কপার আর যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি কিন্তু তখন দেখাইনি। এর কারণটি হচ্ছে এই দুইটার ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম রয়েছে। আচ্ছা দেখো আমরা এটা দেখে নেই। দেখো যে কোনো নিয়মেরই ব্যতিক্রম থাকে। ইলেকট্রন বিন্যাসের বেলাতেও সাধারণ নিয়ম থেকে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় এবং এই ব্যতিক্রমের পিছনে যৌক্তিক কারণ রয়েছে। যেমন সাধারণত দেখা যায় যে একই উপশক্তিস্তর যেমন পি কিংবা ডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ না হয়ে যদি সম্পূর্ণরূপে পূর্ণ হয় তাহলে সেই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল হয়ে থাকে। যেমন কপার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল। দেখো কপারের ইলেকট্রন বিন্যাসটি করলে এমন হওয়ার কথা, ফার্স্টে 3p তে যাবে, যে এগুলা হওয়ার পর 3p তে যাবে, তারপর 4s অরবিটাল সম্পূর্ণ হবে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু 3d অরবিটাল বেশি স্থিতিশীল হবে যদি অরবিটালটি সম্পূর্ণভাবে পূর্ণ হয়। আমরা জানি সমশক্তি সম্পন্ন ডি এবং এফ অরবিটাল যদি অর্ধেক পূর্ণ অথবা সম্পূর্ণভাবে পূর্ণ হয় তখন সেই ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল। ডি এবং এফ অরবিটালের ক্ষেত্রে যদি কখনো আমরা দেখি অরবিটালগুলো অর্ধেক সম্পূর্ণ হয়েছে, একদম অর্ধেক অথবা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে, তখন এই ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল হয়। আর যদি মনে করো অর্ধেক সম্পূর্ণ হতে একটি অথবা দুটি ইলেকট্রনের প্রয়োজন এবং সম্পূর্ণভাবে পূর্ণ হতে একটি অথবা দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়, তখন ডি এবং এফ অরবিটাল তার নিকটবর্তী এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন অথবা দুটি ইলেকট্রন গ্রহণ করে তার অরবিটালে অর্ধেক সম্পূর্ণ অথবা সম্পূর্ণভাবে পূর্ণ করার ফলে এই ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল হয়। দেখো এটি করার জন্য
4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে আসে, ফলে কপারের ইলেকট্রন বিন্যাসটি হয় এরকম। দেখো এখন এখানে s অরবিটালে একটি ইলেকট্রন কমে গেছে, দেখো এখানে s অরবিটালে দুটি ইলেকট্রন ছিল, এখানে 9টি ছিল, কিন্তু এখানে d অরবিটালে 10টি ইলেকট্রন আর s অরবিটালে একটি, মানে s অরবিটাল থেকে একটি ইলেকট্রন d অরবিটালে, মানে d অরবিটাল গ্রহণ করলো। এজন্য d অরবিটাল অধিক সুস্থিতি লাভ করেছে। দেখো এরকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের ক্ষেত্রেও দেখা যায়। ক্রোমিয়ামেরও ডি অরবিটালে ইলেকট্রন s অরবিটাল থেকে প্রবেশ করে। ভাবনার খোরাক, তোমরা ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস উপরের নিয়ম অনুযায়ী লিখতে চেষ্টা করো। আচ্ছা আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি দেখো, যদি আমরা স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম হবে। ফার্স্টে 1s এ যাবে ইলেকট্রন, তারপর 2s এ যাবে, তারপর 2p তে, তারপর 3s, তারপর 3p, তারপর ইলেকট্রন যাবে 4s, তারপর 4s থেকে মানে 4s এ সম্পূর্ণ ভাবে ইলেকট্রন পূর্ণ হয়ে 4s অরবিটাল, তারপর আসবে 3d তে। কিন্তু আমরা জানি এই d এবং f অরবিটাল গুলো সম্পূর্ণভাবে পূর্ণ অথবা অর্ধেক পূর্ণ হলে মানে সেই ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল হয়। এজন্য দেখো এই d অরবিটাল একটি ইলেকট্রন 4s থেকে গ্রহণ করে, মানে 4s এ দুটি ইলেকট্রন ছিল ছিল মানে স্বাভাবিক নিয়মে যখন আমরা দেখলাম দুটি ইলেকট্রন ছিল, কিন্তু এখন দেখো এখানে মাত্র একটি ইলেকট্রন, মানে এখান থেকে একটি ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করছে, যার কারণে d5 হলো। তখন ইলেকট্রন বিন্যাসটি অধিক সুস্থিতি লাভ করে। আর অধিক সুস্থিতি লাভ করার জন্য d অরবিটাল তার নিকটবর্তী s অরবিটাল থেকে ইলেকট্রন গ্রহণ করে। দেখো এখন এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি এরকম হবে। তোমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এভাবে লিখবা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।